where the mind is without fear and the head is held high, where knowledge is free. ক্লাস 12-এর আজকের এই ক্লাসে সবাইকে স্বাগত। আজকে যে বিষয়টা নিয়ে আমাদের এখনকার বিষয় ভূগোল, আমরা যে বিষয়টা নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব সেটা হলো প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয়। যে পরিস্থিতির মধ্যে আজ আমরা দাঁড়িয়ে আছি, আমার মনে হয় যে এই পাঠ্য বিষয়টা তোমাদের জন্য ভীষণ একটা বার্নিং টপিকস, একদম জ্বলন্ত একটা পাঠ্যসূচি। কারণ দেখো যে আজ আমরা এই যে টেলি ক্লাসের জন্য টেলি ক্লাসের মাধ্যমে তোমাদের কাছে উপস্থিত হয়েছি, তার কারণও কিন্তু এই প্রাকৃতিক বিপর্যয়। আমরা এখন কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি? আমরা করোনা অতিমারি, কোভিড-19 করোনা অতিমারি, যে অতিমারি গোটা বিশ্বকে ছারখার করে দিয়েছে, সেই অবস্থার মধ্যে দিয়ে কিন্তু আমাদের দিন অতিবাহিত হচ্ছে। শ্রেণীকক্ষে যখন আমরা পাঠদান করি তখন তোমাদের সঙ্গে যে একটা ইন্টারাকশন, তার মধ্যে কিন্তু ক্লাসটা অনেক বেশি সমৃদ্ধ হয়। এই ধরনের ক্লাসে হয়তো আমরা দিতে পারি, কিন্তু তোমাদের সঙ্গে সরাসরি ইন্টারাকশন করার সুযোগ আমাদের থাকে না। তো যাই হোক, আমি পাঠ্যসূচির মধ্যে প্রবেশ করছি। হয়তো ভাববে যে গৌরচন্দ্রিকা কেন বললো ম্যাডাম? তার কারণ যেহেতু অতিমারি বিপর্যয়, আমার এই বিষয়টা সম্পর্কে তোমাদেরকে আজকে পড়াবো, তার মধ্যে মহামারী বা অতিমারি কিন্তু একটা ভয়ানক বিপর্যয়। প্রথমে আমরা আলোচনা করব প্রাকৃতিক দুর্যোগকে নিয়ে। দেখো, আমরা পৃথিবীতে যে বসবাস করি, প্রত্যেকে কিন্তু নির্দিষ্ট একটা সুনির্দিষ্ট বাস্তুর মধ্যে আমাদের জীবনটা অতিবাহিত হয়। আমরা প্রকৃতির কোলে জন্মগ্রহণ করি, প্রকৃতি আমাদের প্রতিপালিত করে, এই প্রকৃতিতেই আমরা মিশে একদিন শেষ হয়ে যাই। তাই এই প্রকৃতি আর মানুষ, যে কথাটা আমি বলছি, যে প্রকৃতি ও মানুষ, প্রকৃতি ও মানুষ, এই দুটো জিনিস কিন্তু অত্যন্ত সুনিবিড়ভাবে সংযুক্ত। প্রকৃতি এবং মানুষ এই দুইয়ের পারস্পরিক মিথস্ক্রিয়ার মাধ্যমে কিন্তু তৈরি হয় সুনির্দিষ্ট একটা পরিবেশ, যে পরিবেশে আমরা প্রতিপালিত হই, যে পরিবেশ আমাদের বেঁচে থাকার রসদ যোগায়। প্রকৃতিকে মানুষ তার নিজের, কারণ আমরা জানি যে জীবজগতের যে জীব পিরামিড, এই যে জৈবিক পিরামিড, এই জৈবিক পিরামিডে এই পিরামিডে সবচাইতে শীর্ষ দেশ, এই জায়গাটায়, এখানে কিন্তু আছে মানুষ। কেন? কারণ মানুষ তার নিজস্ব মেধা, তার বুদ্ধি, তার চেতনা, এর মাধ্যমে পরিবেশকে সে নিজের উপযোগী করে গড়ে তোলে এবং সেখানে নিজের চাহিদা অনুযায়ী যোগান মিটিয়ে
নিজেকে সমৃদ্ধ করে পরিবেশের সঙ্গে তার অস্তিত্ব রক্ষার লড়াই চালিয়ে বেঁচে থাকে। তাহলে প্রকৃতি এবং মানুষ এই দুইয়ের পারস্পরিক মিথস্ক্রিয়ার মাধ্যমে তৈরি হয় পরিবেশ। সুস্থ পরিবেশ সুস্থ জীবন ধারণের জন্য সহায়ক। তাহলে প্রকৃতিতে আমরা থাকবো, প্রকৃতি থেকে সব কিছু গ্রহণ করব, তাহলে প্রকৃতির তো নিজস্ব কিছু নিয়ম আছে, এটা তো আমরা জানি, তাই না? একটা সুনির্দিষ্ট নিয়মে কিন্তু প্রকৃতি চলতে থাকে। প্রকৃতির এটা বৈশিষ্ট্য বা প্রকৃতির এটা ধর্ম। যখন মানুষ বেঁচে থাকার জন্য লড়াই চালায় বা মানুষ যখন নিজেকে টিকিয়ে রাখার জন্য লড়াই চালায়, তখন কিন্তু প্রকৃতির কিছু উপাদান বা প্রকৃতির যে নিজস্বতা সেটাকে কিন্তু সে গ্রহণ করে। এখন এই প্রকৃতি একটা অদ্ভুত রহস্যময় জিনিস। কীরকম রহস্যময়? এই প্রকৃতিতে অনেক কিছু আছে। প্রকৃতিতে এমন কিছু কিছু ঘটনা ঘটে যে ঘটনাগুলো মানুষের স্বাভাবিক জীবনের যে গতিপথ বা তার চলার যে ধারা, সেই ধারাটাকে ব্যাহত করে। যখন প্রকৃতির এই চলার ঘটনাগুলো প্রকৃতির নানা রকম কার্যাবলী দ্বারা মানব জীবন সহ সমগ্র জীবজগৎ ক্ষতিগ্রস্ত হয়, তখনই কিন্তু আমরা বলি, সেই ঘটনাকে আমরা বলি প্রাকৃতিক দুর্যোগ। খুব সহজ সরল ভাষায় বললাম, প্রকৃতির নানা রকম কার্যাবলী, অনেক ঘটনা আছে প্রকৃতির মধ্যে। এই যে রহস্যময় জগৎ, এই রহস্যময় জগতে মানুষ তার নিজের তার সভ্যতার অস্তিত্বকে রক্ষা করার জন্য যে লড়াই চালায়, সেই লড়াই চালাতে গিয়ে প্রকৃতির নানা রকম অবাঞ্ছিত ঘটনা, যে ঘটনাগুলো আমরা চাই না কখনো, আমি ডিটেলসে যাচ্ছি আস্তে আস্তে, সেই ঘটনাগুলোর দ্বারা মানব জীবন তথা সমগ্র জীবজগৎ, মানুষ সহ আরও আমাদের প্রকৃতিতে যে সমস্ত জীব জন্তু গাছপালা উদ্ভিদ যা কিছু আছে, তারা যখন ক্ষতিগ্রস্ত হয়, তখন তাকে আমরা বলি প্রাকৃতিক দুর্যোগ। দুর্যোগ মানে কিন্তু একটা বিপর্যস্ততা। একটা স্বাভাবিক ছন্দে জীবন চলছিল, সেই ছন্দটা কোনো কারণে ব্যাহত হলো, তাকে আমরা বলি দুর্যোগ। এই যে দুর্যোগ কথাটা, প্রাকৃতিক দুর্যোগ, এর যদি আমরা ইংরেজি করি, দুর্যোগ মানে কি আমরা সবাই জানি হ্যাজার্ড, HAZARD, হ্যাজার্ড, HAZARD। হ্যাজার্ড এটা কোথা থেকে এসেছে? এটা আরবি শব্দ, আল জার, ZHAR, আল জার, যার অর্থ কি? এর বাংলা করলে দাঁড়াবে মৃত্যু, যার বাংলা করলে দাঁড়াবে মৃত্যু। আবার ল্যাটিন শব্দ হ্যারাস্ট, HASARD, সেখান থেকে এসেছে কিন্তু এই হ্যাজার্ড শব্দটা। হ্যাজার্ড মানেই হচ্ছে একটা বিষমতা বা একটা গণ্ডগোল বা দুর্যোগ। এই দুর্যোগের ফলে কি হয়? এই দুর্যোগের ফলে মানব জীবন সহ সমগ্র জীবজগৎ ক্ষতিগ্রস্ত হয়। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি যে আমাদের জীবন স্বচ্ছন্দে চলছে, হঠাৎ কোনো কারণে কোথাও হয়তো ভূমিকম্প হলো। এই যে হুড়মুড় করে ভূমিকম্প হয়, দৌড়াদৌড়ি ছোটাছুটি আমরা করি, তাহলে এটা কি হয়? আমাদের যে জীবনের একটা গতিশীলতা, যে ছন্দ চলছিল, সেখানে একটু নাড়া দিয়ে গেল, দিল তো। তাহলে এইটা কিন্তু একটা দুর্যোগ। এটা একটা উদাহরণ দিয়ে বললাম। এরকম অনেক ঘটনা আছে যেগুলোকে আমরা হ্যাজার্ড বলে অভিহিত করি। সাধারণত ইউনাইটেড নেশনস কমিশনস, তারা বললেন যে কমিশনস অফ হিউম্যান সেটেলমেন্ট, যারা মানব বসতির ওপর কাজ করেন, তারা বললেন যে যখন মানুষের যে এলাকায় মানুষ বসবাস করছে
সেই বসবাসকারী তার যে বাসস্থান বা যে এলাকায় মানুষ নিজে সুস্থভাবে জীবনযাপন করছে, সেই জায়গায় বসবাসকারী এলাকায় যখন নানা রকম ক্ষতিকর ঘটনা, কোনো না কোনোভাবে প্রাকৃতিক ঘটনা মানুষের স্বাস্থ্য, সম্পদ, সমস্ত কিছুর যখন হানি ঘটায়, তখন তাকে আমরা বলি দুর্যোগ। অর্থাৎ কোনো প্রাকৃতিক কারণে, মানবিক কারণ নয়, প্রাকৃতিক কারণ, সেই সঙ্গে কখনো কখনো কিন্তু মানুষের বিভিন্ন কার্যাবলীও যুক্ত হয়ে যায়। আমরা কিন্তু একমাত্র প্রকৃতিকে দায়ী করতে পারি না দুর্যোগের জন্য। আমাদের নানা রকম মানবীয় কাজকর্ম, সেগুলোও কিন্তু দুর্যোগকে ত্বরান্বিত করতে অনেকাংশে সহায়তা করে। তো প্রধানত প্রাকৃতিক কারণে, কখনো কখনো মানুষের কারণে, পরিবেশের এমন কিছু ঘটনা, যে ঘটনা সাধারণ জীবনযাত্রাকে সাময়িকভাবে বাধা দান করছে, তাকে আমরা বলবো দুর্যোগ। দুর্যোগের কিছু বৈশিষ্ট্য আছে। কি কি? আমরা এবার একটু দুর্যোগের বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব। অর্থাৎ কি কি জিনিস দেখলে আমরা বুঝতে পারবো যে এইগুলোকে আমরা দুর্যোগ বলে অভিহিত করছি। প্রথমে 1 নম্বরই হচ্ছে, প্রথম যেটা আলোচনা করব সেটা হচ্ছে প্রকৃতি। প্রকৃতি মানে কি? যে জায়গায় দুর্যোগটা সংঘটিত হচ্ছে, অর্থাৎ যে দুর্যোগটা সম্পাদিত হচ্ছে, সেই দুর্যোগটা কি ধরনের একটা বিপজ্জনক, ঝুঁকিপূর্ণ অবস্থা সৃষ্টি করে। কি করে? বিপজ্জনক, ঝুঁকিপূর্ণ অবস্থা। তো প্রকৃতি মানে কি, কীরকম হতে হবে? সব ধরনের ঘটনাকে কিন্তু দুর্যোগ বলতে পারবো না। প্রকৃতি হচ্ছে এমন কোনো ঘটনা ঘটলো আমাদের পরিবেশের মধ্যে, যেখানে কোনো একটা বিপজ্জনক বা ঝুঁকিপূর্ণ অবস্থার সৃষ্টি হলো, বা যে কোনো জায়গায় মানব জীবনের যে সাম্য অবস্থা, সেই ঘটনাটা মানব জীবনের সাম্য অবস্থাকে বিঘ্নিত করে দিল, হয়ে গেল প্রকৃতি। এবার 2 নম্বর হচ্ছে কত সময় ধরে হচ্ছে, ব্যাপ্তিকাল, যাকে আমরা ভালো ভাষায় বলবো ব্যাপ্তিকাল। কত সময় ধরে হবে, কিভাবে হবে? দুর্যোগ ক্ষণস্থায়ী, খুব অল্প সময়ের জন্য হবে, কিন্তু সেটা খুব রিপিটেডলি, মানে বারে 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 ঘন ঘন হবে। ঠিক আছে? ব্যাপ্তিকাল মানে হচ্ছে অল্প সময়, খুব যে একটা দীর্ঘ লেন্দি টাইম ধরে চলছে তা নয়, অল্প সময় কিন্তু বারে 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 হবে। 3 নম্বর, ক্ষয়ক্ষতি। এই যে একটা বিপজ্জনক, ঝুঁকিপূর্ণ একটা অসম্ভব একটা অবস্থা, যেটা মানব জীবনের সাম্য অবস্থাকে নষ্ট করে দিল, যেটা খুব ঘন ঘন হলো, অল্প সময় ধরে হলো, তার দ্বারা আমাদের যে পরিবেশে আমরা বসবাস করছি, বাসস্থান বা আমাদের যে সাম্য অবস্থা, সেই সাম্য অবস্থার কি ক্ষয়ক্ষতি করে? ক্ষয়ক্ষতি তো অবশ্যই করে। ক্ষতি না হলে তো তাকে আমরা দুর্যোগ বলবোই না, কারণ হ্যাজার্ড, একটা ঝামেলা, ঝঞ্ঝাট সে সৃষ্টি করছে, স্বাভাবিক জীবনে একটা ঝামেলা, ঝঞ্ঝাট নিয়ে আসছে। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, যে দুর্যোগের ফলে ক্ষয়ক্ষতির মাত্রাটা কিন্তু কম, খুব যে বেশি হয় তা নয়, ক্ষয়ক্ষতির মাত্রাটা কম, কিন্তু যা হয় বা যেভাবেই হয় না কেন, তার মাধ্যমে কিন্তু অল্প বিস্তর জীবনহানি, বা যে একটা সম্পত্তি যা কিছু ছিল, হয়তো একটা বাড়ির দেওয়ালে ভূমিকম্প হলে একটা ফাটল ধরে গেল, সেটাও তো একটা সম্পত্তি হানি, তাই না? তো সেই ধরনের ঘটনাগুলো কিন্তু ঘটে থাকে। তাহলে কী কী দেখলাম? প্রকৃতি, ব্যাপ্তিকাল এবং ক্ষয়ক্ষতি, এটা আমরা দেখে ফেললাম। এবার আমরা দুর্যোগের শ্রেণী বিভাগ করব, অর্থাৎ কী কী দুর্যোগ, কী ধরনের দুর্যোগ আমরা আমাদের প্রকৃতিতে পর্যবেক্ষণ করেছি, বা আমরা যে সমস্যাগুলোর মধ্যে দিয়ে ভুগেছি, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। কি করব? দুর্যোগের শ্রেণী বিভাগ। কী ধরনের দুর্যোগ বা কয় ধরনের দুর্যোগ আমরা প্রকৃতিতে দেখতে পাই, বা আমরা বিভিন্ন সময়ে এই ধরনের হ্যারাসডের আমরা মুখোমুখি, হ্যাজার্ডের মুখোমুখি হই, আমাদের জীবনযাত্রার গতি সাময়িকভাবে হলেও স্তব্ধ হয়ে যায়। তো যে ধরনের দুর্যোগ, আমরা যত রকম দুর্যোগ দেখেছি, আমরা সাধারণত দুর্যোগ বলতে গেলে প্রাকৃতিক
ঘটনাবলীকেই কিন্তু দায়ী করি। ম্যাক্সিমাম ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে বলি কোথাও দুর্যোগ হয়েছে মানে প্রকৃতির মধ্যে কোথাও বিষমতা সৃষ্টি হয়েছে, বা প্রকৃতির কোনো ঘটনা যেটা আমাদের কাম্য নয়, অথচ প্রকৃতির মধ্যে সেটা ঘটবেই, প্রকৃতির প্রাকৃতিক স্বাভাবিক নিয়মে ঘটবে, এই ধরনের বিভিন্ন ঘটনাকে কিন্তু দায়ী করি। তবে সবসময়, আমি শুরুতেও বলেছি, সবসময় কিন্তু প্রাকৃতিক নয়, কিছু কিছু ক্ষেত্রে মানবিক, আমাদের মানুষের নানা রকম কার্যাবলী, সেটাও কিন্তু প্রকৃতির ক্ষয়ক্ষতিরকে ত্বরান্বিত করতে, দুর্যোগ সৃষ্টি করতেও কিন্তু সহায়তা করে থাকে। প্রথম যেটা আলোচনা করব সেটা হচ্ছে প্রথম শ্রেণী বিভাগ, প্রাকৃতিক দুর্যোগ। দুর্যোগটা লিখলাম না, যেহেতু দুর্যোগেরই শ্রেণী আছে লিখে দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রথম হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, যেটা নিয়ে আমরা আলোচনা করছি। প্রকৃতির মধ্যে এমন কিছু কিছু ঘটনা ঘটে, যে ঘটনাগুলো আমাদের কোনো নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে, কোনো নির্দিষ্ট ভাবে, কোনো নির্দিষ্ট সময়ে হঠাৎ ঘটে গেল, যে ঘটে যাওয়া ঘটনার জন্য মানুষের জীবন এবং সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়। এই প্রসঙ্গে আমাদের এডিপিসি তারা বলেছেন, এশিয়ান ডিজাস্টার প্রিপেয়ারনেস সেন্টার, তাদের মতে যে প্রাকৃতিক কোনো দুর্যোগ যখন ধীরে ধীরে, বা কোনো সময় এটা একটু দ্রুত গতিতেও হতে পারে, সব সময় যে আমার ইচ্ছে মতো আসতে হবে তা নয়, কখনো ধীর গতিতে কখনো দ্রুত গতিতে ঘটে মানুষের জীবনের নানা রকম বিপদ ডেকে আনে, যাকে বলবো যে মানুষের যে স্বাভাবিক জীবন, সেই জীবনকে যখন স্তব্ধ করে দেয়, তাদেরকে আমরা বলি প্রাকৃতিক দুর্যোগ। এই দুর্যোগ কিন্তু দুরকমভাবে হতে পারে। কীরকম? পৃথিবীর ভেতরকার কিছু ঘটনা, অভ্যন্তরীণ শক্তি, অভ্যন্তরীণ মানে পৃথিবীর ভেতরে ঘটে যাওয়া ঘটনা। যেমন বলি ভূমিকম্প, পৃথিবীর ভেতরে ঘটছে, এটা তো বাইরের ঘটনা নয়, অভ্যন্তরীণ, পৃথিবীর ভেতরে ঘটে যাওয়া কিছু কারণের জন্য দায়ী থাকে। কারণ ভূমিকম্প কোথায় কখন হবে এটা কিন্তু আগাম আমরা বলতে পারি না, এটা বলা কোনো মতেই সম্ভব নয়, মানুষ এটা কোনোভাবেই সম্ভব করতে পারে না। এবং এই ধরনের ঘটনার মোকাবিলা করার জন্য দ্রুত গতিতে কিন্তু আমাদের কার্যাবলী সম্পাদন করতে হয়, না হলে পরে কী হবে? পরিবেশ বিনষ্ট হবে, পরিবেশের শান্তি বিঘ্নিত হয়ে যাবে। তাহলে একটা হচ্ছে অভ্যন্তরীণ কারণ, আরেকটা হলো বাহ্যিক শক্তি, অর্থাৎ যেটা আমরা দেখতে পাচ্ছি ঘটছে, হঠাৎ করে হলো আকস্মিক। ধরা যাক, যেমন আমরা খুব লক্ষ্য করে থাকবো আমাদের যে বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রিজগুলো বা আমেরিকান কান্ট্রিজগুলোতে দেখি, শুকনো যখন, যে সময়টা বৃষ্টি বেশি, মানে শীতকাল, হঠাৎ গাছে গাছে আগুন লেগে দাবানল, মাইলের পর মাইল, কিলোমিটারের পর কিলোমিটার বনভূমিকে কিন্তু পুরোপুরি বিধ্বংস করে দেয়, বিনষ্ট করে দেয়। তাহলে এই দাবানল কি আমাদের জন্য কাম্য? কখনোই নয়। তবুও কিন্তু হচ্ছে, কারণ আমি আগেই বলেছি, আকস্মিক কোনো ঘটনা হঠাৎ, যার আগাম কোনো পূর্বাভাস দেওয়া সম্ভব নয়, দ্রুতগতিতে মোকাবিলা করতে হবে, দ্রুতগতিতে মোকাবিলা করতে হবে, কিন্তু আগাম এর সম্পর্কে পূর্বাভাস দেওয়া সম্ভব নয়। চেষ্টা করা যেতে পারে, চেষ্টা করতে পারি, কিন্তু দেওয়া সম্ভব নয়। দাবানল কিংবা কোথাও হয়তো ঘূর্ণবাদ সৃষ্টি হলো, ভয়ঙ্কর রকমের ঘূর্ণবাদ, ঝড়, যেমন কিছুদিন আগেই আমরা দেখেছি বিধ্বংসী ইয়াসের দাপট উপকূল অঞ্চলগুলোকে নষ্ট করে দিল। আমরা কি আটকাতে পারলাম? কারণ ঘূর্ণবাদ সৃষ্টি হবেই, এটা প্রকৃতির নিয়ম। ঘূর্ণবাদ না হলে পরে নিম্নচাপ ঘনীভূত না হলে বৃষ্টি আসবে না, এটা আমরা জানি। তাহলে একে কিন্তু আমরা বাধা দিতে পারলাম না। আমরা কি করলাম? বিফোর টাইম প্রিকশন দিয়ে হয়তো উপকূল অঞ্চলকে আমরা মানুষজনকে সরিয়ে দিলাম, আমরা হয়তো কিছু মানুষ, গবাদি পশু যা কিছু আছে তাদেরকে টেনে নিলাম, কিন্তু সবটা রক্ষা করতে পারিনি। তাহলে এটা হচ্ছে বাহ্যিক, অর্থাৎ বাহ্যিক কারণ, বাহ্যিক বিভিন্ন ঘটনা, বাহ্যিক দুর্যোগ, অভ্যন্তরীণ এবং বাহ্যিক, এই দুটো কিসের? প্রাকৃতিক দুর্যোগের জন্য সম্পাদিত হয়ে থাকে। প্রাকৃতিক দুর্যোগ কোথায় হয়? কোনো একটা নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে কোনো নির্দিষ্ট সময়ে আকস্মিকভাবে যখন কোনো প্রাকৃতিক ঘটনা সম্পাদিত হয়, যার জন্য মানুষের জীবনহানি, সম্পত্তিহানি, নানা রকম ক্ষয়ক্ষতি হতে থাকে, তাকে আমরা বলবো প্রাকৃতিক দুর্যোগ। এটা গেল প্রাকৃতিক দুর্যোগের প্রথম শ্রেণী বিভাগ। আমি কি বলেছিলাম? যে সবসময় দুর্যোগের জন্য প্রকৃতিকে দায়ী করলে কিন্তু হবে না,
আমাদের মানুষের নানা রকম কার্যাবলীও কিন্তু দায়ী। দ্বিতীয় যে শ্রেণী বিভাগটা ঠিক একই জিনিস, মানবিক। যেটা মানবিক কারণ কি, কারণ আমরা কি করছি, দুর্যোগের যে বিভিন্ন রকমের মানবিক বা মনুষ্য সৃষ্ট দুর্যোগ, যাকে আমরা মানবিক না বলে মানবিক বা মনুষ্য সৃষ্ট দুর্যোগ, এটাও কিন্তু আরেক ধরনের দুর্যোগের শ্রেণী বিভাগ। কি হয় যে কোনো একটা জায়গায় যে ধরনের দুর্যোগ সৃষ্টিতে প্রকৃতির খুব একটা উল্লেখযোগ্য ভূমিকা নেই, ম্যাক্সিমাম ভূমিকাটা হচ্ছে মানুষের অজ্ঞতা, মানুষের কুসংস্কার, অবৈজ্ঞানিক মনোভাব, এই সমস্ত নানা কারণ, অসচেতনতা। আমরা জেনে বুঝেও অনেক কাজ করি, আমরা জানি এটা আমাদের ক্ষতি হবে, তবুও কিন্তু আমরা করি। তাহলে এই সমস্ত কারণগুলোর দ্বারা যখন কোথাও প্রাকৃতিক দুর্যোগ সম্পাদিত হবে, তাকে আমরা বলবো মনুষ্য সৃষ্ট দুর্যোগ। তাকে আমরা বলবো মনুষ্য সৃষ্ট দুর্যোগ। কিরকম ঘটনা, কোন কোন ঘটনাগুলো? ধরা যাক, এই যে সভ্যতার অগ্রগতি হচ্ছে, আমরা সবাই জানি আমাদের পৃথিবীর বর্তমান সমস্যা হচ্ছে ক্রমবর্ধমান জনসংখ্যা। আমাদের দেশ ভারতবর্ষ তৃতীয় বিশ্বের একটা দেশ, যে দেশে কিন্তু এই জনসংখ্যা বৃদ্ধিটা একটা অত্যন্ত বার্নিং সমস্যা। আমরা জনসংখ্যার বিচারে চীনের ঠিক পরেই রয়েছি। তো আমরা কি করছি যে আমরা জনসংখ্যা বৃদ্ধির জন্য, বসতি নির্মাণের জন্য, কৃষিচারণ ভূমি নির্মাণের জন্য, কলকারখানা স্থাপনের জন্য নির্বিচারে কিন্তু গাছ কেটে যাচ্ছি। এই যে গাছ কাটছি, নতুন একটা গাছকে ইচ্ছে হলো আর ডালপাটা কেটে ফেলে দাও, গাছটাকে কাটছি, কিন্তু একবারও কি ভাবছি যে ওই গাছটা কাটার ফলে আমার স্বাভাবিক পরিবেশের, আমার যে বাস্তুতে আমি বাস করছি, যে ইকোসিস্টেম আমাকে বাঁচিয়ে রেখেছে, সেইটাকে কি আমি বিঘ্নিত করছি না? তাকে কি আমি বিনষ্ট করছি না? এটা কি আমাদের অসচেতনতা নয়? এটা কি অজ্ঞতা? আমরা তো জানি যে গাছ কি, গাছের অপর নাম জীবন। আমরা গাছ থেকে জলের যেমন অপর নাম জীবন, গাছকেও কিন্তু আমাদের অপর নাম জীবন বলতে পারি, কারণ গাছ আমাদের বেঁচে থাকার জন্য যে অক্সিজেন, সেটা কিন্তু সবচাইতে বেশি সরবরাহ করে। যেমন সেলভা বনভূমিকে আমরা পৃথিবীর ফুসফুস বলি, যে এত অক্সিজেন গোটা বিশ্বকে কিন্তু সেলভা দিচ্ছে। নিরক্ষীয় অরণ্য, এটা আমরা নিচু ক্লাসে পড়েছি, আমরা এখনও জানি, বা তোমরা যারা বনভূমি যখন পড়বে তখন তোমরা দেখবে এই জিনিসটা। তাহলে এই যে নির্বিচারে গাছ কেটে ফেলছি, এর জন্যও কিন্তু দুর্যোগ আসছে, নানা রকম দুর্যোগের সৃষ্টি হচ্ছে। গাছ কাটলে কি হয়? মাটির আলগা হয়ে যায়, মাটির যে গ্রথন সেটা শিথিল হয়ে পড়ে, সেখানে ক্ষয় হয়, ভূমিধস হয়, একটা বিনষ্টতা। অনেক সময় কিন্তু পাহাড়ি অঞ্চলে আমরা ধসের খবর পাই। তার জন্য কিন্তু বৃক্ষছেদন, ঝুম চাষ যে পদ্ধতিতে তারা চাষ করে, সেটাও কিন্তু অবৈজ্ঞানিক প্রথা। এটা একটা কারণ। সাম্প্রদায়িক দাঙ্গা, এটা একটা মানবিক কারণ, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে সমাজে আমি বাস করছি, সেই সমাজে বসবাসের যদি একটা উপযুক্ত পরিবেশ না থাকে, তাহলে সেটা কি একটা সুস্থ পরিবেশ? কখনোই নয়। সাম্প্রদায়িক দাঙ্গা, সেটাও কিন্তু এক ধরনের দুর্যোগ, যার ফলে প্রচুর সম্পত্তি হানি হয়, জীবনহানি হয়। এই ঘটনা কিন্তু আমরা দেখেছি। তারপর চলে যাব তৃতীয় পর্যায়, আধা প্রাকৃতিক দুর্যোগ। একটা জিনিস লক্ষ্য করো, নামেই কিন্তু সংজ্ঞাটা আছে, আধা প্রাকৃতিক। পুরোপুরি প্রকৃতি দায়ী নয়, অথচ প্রকৃতি ছাড়াও নয়। যে সমস্ত দুর্যোগগুলো প্রাকৃতিক কারণ এবং মানুষের অজ্ঞতা, অসচেতনতা, কুসংস্কার, নানা রকম অবৈজ্ঞানিক কাজকর্ম, এই দুটোর মাধ্যমে সংঘটিত হয়, তাকে আমরা বলি আধা প্রাকৃতিক দুর্যোগ। যেখানে মানবিক এবং প্রাকৃতিক উভয় প্রকার কারণই কিন্তু দায়ী দুর্যোগ ত্বরান্বিত করার জন্য। সাধারণত এই ধরনের দুর্যোগ, যেমন একটা ছোট্ট উদাহরণ দিই, আমি যে জেলায় বাস করি, মালদা জেলাটা ভৌগোলিক বিচারে কিন্তু সমতল অঞ্চল, নিম্ন সমতল অঞ্চল। তাহলে আমরা এখানে কি জানি, নদী কি করে, যখন সমতল ভূমির উপর দিয়ে প্রবাহিত হয়,
তখন তার যে নিম্ন অবতল বাঁক বারবার এঁকে বেঁকে চলে। এই এলাকাটা কিন্তু বন্যাপ্রবণ, অথচ প্রতি বছর আমরা দেখেছি যে এই নদীর পাড়েই কিন্তু চাষাবাদ হচ্ছে, যথেচ্ছভাবে পশু ঘুরে বেড়াচ্ছে, কোনো রকম কোনো গাছপালার চিহ্ন নেই, যে যেখানে পারছে বসতি নির্মাণ করে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে? ভাঙন কিন্তু ত্বরান্বিত হচ্ছে, কারণ নদীর পাড়টা শিথিল হয়ে যাচ্ছে। এমনিতেই তো নিম্নগতিতে নদী কি করে? নিম্নক্ষয় কম করে, পার্শ্বক্ষয় বেশি করে। ফলে এক্সেস যে বন্যার জল যখন আসছে, নদী তার ধারণাববাহিকায় কিন্তু আর ধরে রাখতে পারছে না। তখন কি করছে? তার পাড়ের যে অংশটা, সেই পাড়ের ভাঙনে প্রতি বছর বহু মানুষ কিন্তু দুর্ভোগের শিকার হন, যাকে আমরা দুর্যোগ বলতে পারি। তাহলে এটা কিভাবে আধা প্রাকৃতিক হলো? দেখো, নদীর ভাঙন নিম্ন গতিতে, এটা কিন্তু প্রাকৃতিক ঘটনা, এটা হবেই, এটাকে কোনোভাবে বন্ধ করা যাবে না। যেহেতু গাছপালা নেই, কিছু নেই, ভাঙনটা বেশি, এখানে রিল গ্যালি এই ধরনের ভূমিরূপ বেশি তৈরি হয়। তাহলে আমি সেই জায়গাটাকে আবার কেন চাষাবাদের জন্য আবার ভেঙে তো আছে, চাষাবাদ করা মানে কি? জমিটাকে আবার, ওই পাটটাকে আবার খনন করা, আরও বেশি আমি ত্বরান্বিত করে দিচ্ছি যে ওখানে ভাঙনটা আরও হোক। যেখানে সেখানে পশু চড়ে বেড়াচ্ছে, পশুর খুঁড়েও তো সেটা বিনষ্ট হয়, জমির ভাঙন হয়, মৃত্তিকার স্বাভাবিক ক্ষমতা নষ্ট হয়, সেটাকে ত্বরান্বিত করছি। তাহলে যে বাসস্থান, কেন বাড়ি তৈরি করব? প্রতি বছর যে আমি নদীর ধারে বাড়ি করছি, তাহলে বাড়ি তৈরি করতে গেলে নদীর যে পাড়, সেই পাড়ের ওপর তো চাপ আসছে। ফলে কি হচ্ছে? নদীর গর্ভে বাসস্থান বিনষ্ট হচ্ছে। এতে করে যেমন সম্পত্তির ক্ষয়ক্ষতি হচ্ছে, জীবনহানি ঘটছে, সঙ্গে সঙ্গে কিন্তু প্রকৃতিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাহলে এইগুলো হলো আমাদের কারণ। এগুলো ছাড়াও আরও দুটো কারণ আছে আধা প্রাকৃতিকের। একটা হচ্ছে প্রযুক্তি। আমরা এখন আধুনিক যুগে বাস করি, আমরা ভাবতেই পারি না। একটা ছোট্ট উদাহরণ দিই, তোমরা সবাই আজকাল জানো মোবাইল ফোন ছাড়া আমরা কেউ বাঁচতে পারি না। এটা কার দয়ায় পাচ্ছি? প্রযুক্তির দয়ায়, টেকনোলজি। তাহলে এই প্রযুক্তি ঘটিত যে ঘটনাগুলো, এই প্রযুক্তির জন্যও কিন্তু নানা রকম দুর্যোগ সৃষ্টি হয়ে থাকে। কীরকম? ধরো, কোথাও একটা বাঁধ তৈরি করা হবে, কোনো পাহাড়ি অঞ্চলে রেল লাইন তৈরি হবে বা রাস্তা সম্প্রসারিত হবে, তখন ওই শক্ত পাথরটাকে ফাটানোর জন্য আমরা কী করছি? ডিনামাইট চার্জ করছি। তাহলে এই যে ডিনামাইট দিয়ে যখন আমি ফাটাচ্ছি, এটা প্রযুক্তির উন্নতি ঠিকই আছে, ওখানে আমার প্রশাসনিক যোগাযোগ দরকার, আমি যাতায়াত করব, তার জন্য রাস্তার সম্প্রসারণ দরকার, মানব সভ্যতার অগ্রগতি দরকার। কিন্তু একবারও কি ভাবছি যে ওই ডিনামাইটটা যে চার্জ করছি বাঁধ তৈরি করার জন্য, তার ফলে কী ধরনের প্রভাব প্রকৃতির ওপর সৃষ্টি করতে পারে? সেটা কিন্তু আমরা পারি না। যখন বাঁধ তৈরির জন্য ডিনামাইট চার্জ করি, তাতে করে কিন্তু মাটির ক্ষয় হয়। এটাও কিন্তু একটা আধা প্রাকৃতিক দুর্যোগ। আরেকটা হলো প্রযুক্তির সঙ্গে সঙ্গে সামাজিক দুর্যোগ। কীরকম? আমরা সমাজবদ্ধ জীব, সমাজ ছাড়া বাঁচতে পারি না। আমরা না চাইলেও সমাজে এমন কিছু কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, যে ঘটনাগুলো কিন্তু আমাদের সামাজিক জীবনে দুর্যোগের সৃষ্টি করে, জীবনযাত্রাকে ব্যাহত করে। যেমন খুন, কোথাও মানুষ খুন হলে আমরা খবরের কাগজে পড়ি। তাহলে এই একটা মানুষকে মানুষ মেরে ফেলছে, এটা কি কাম্য? সন্ত্রাস, প্ররোচনামূলক ধর্মের উস্কানি দিয়ে নানা রকম কিছু করে একটা সন্ত্রাসবাদী দাঙ্গা হাঙ্গামা, কিছু মানুষ নিজের ফায়দার জন্য এটা হয়তো করছে। এটাও কিন্তু এক ধরনের সামাজিক দুর্যোগ, যা আমাদের সুস্থ বাস্তুকে, সুস্থ প্রকৃতিকে বিনষ্ট করে ফেলে। তাহলে এই হলো আমাদের দুর্যোগের বিভিন্ন শ্রেণীবিভাগ, এবং এই দুর্যোগগুলো আমরা আমাদের সমাজে দেখি। এই যে খুন বা সন্ত্রাস, এর জন্য মানুষ মারা যাওয়া, এটা যেমন একটা সত্যি কথা। একটা মানুষ সবচাইতে সমাজের শ্রেষ্ঠ সম্পত্তি বলতে পারি, কারণ মানব সম্পদও কিন্তু একটা গুরুত্বপূর্ণ সম্পদ। মানুষ নিজে যেমন, মানুষ সম্পদে কী হয়, তোমরা সম্পদে পড়েছো 3 ধরনের ভূমিকা। মানুষ নিজের সম্পদ, সে সম্পদ সৃষ্টি করে, সৃষ্টিকর্তা, আবার সে ভোগকর্তা, সম্পদটা সে ভোগও করছে। তাহলে এই যে মানব সম্পদ, মানুষ মারা গেল সমস্যা,
নানা রকম এই ধরনের খুন সন্ত্রাসমূলক কার্যকলাপের জন্য নানা রকম মনস্তাত্ত্বিক সমস্যা দেখা দেয়। এখানে একটা ছোট্ট উদাহরণ দিয়ে, যে ইরান ইরাকের যুদ্ধ বা প্যালেস্তাইন গাজায় যে দীর্ঘদিন ধরে একটা যুদ্ধ হচ্ছে, ওখানকার শিশুদের মধ্যে কিন্তু মানসিক ভারসাম্যটা সম্পূর্ণ বিনষ্ট হয়ে গেছে। এটাও কিন্তু এক ধরনের হ্যাজার্ড বা প্রাকৃতিক দুর্যোগ। এই হলো আমাদের দুর্যোগের মূল আলোচ্য বিষয়। এবার আমরা চলে যাব বিপর্যয় অর্থাৎ ডিজাস্টার। আমরা এতক্ষণ কি বললাম? আমরা বললাম হ্যাজার্ড, কি ধরনের সমস্যা, কীরকম ঘটনা ঘটে প্রকৃতিতে, কেন ঘটে, সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করলাম। এবার আমরা চলে যাব বিপর্যয়। বিপর্যয় এর ইংরেজি কি? এর ইংরেজি হচ্ছে ডিজাস্টার, DISASTER। এর ইংরেজি হলো DISASTER, ডিজাস্টার। দুর্যোগ আর বিপর্যয় দুটো কিন্তু এক জিনিস নয়। একটা বললাম হ্যাজার্ড আলোচনা করলাম, এবার আমরা চলে যাব বিপর্যয়। কোথা থেকে এসেছে ডিজাস্টার এই শব্দটা? এই শব্দটার উৎপত্তি হয়েছে ফরাসি শব্দ ডেস, DES। ডেস মানে হচ্ছে অশুভ, অর্থাৎ যা ভালো নয়, কোনো মতেই কাম্য নয়, ভালো নয়, আমরা কোনোভাবেই চাই না। আর ASTRE, অ্যাস্ট্রি মানে হচ্ছে তারা, অর্থাৎ অশুভ তারা যারা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করছে। সেখান থেকে এসছে এই ইংরেজি প্রতিশব্দ ডিজাস্টার। এই গেল নামের আবিধানিক অর্থ বলো, প্রাতিষ্ঠানিক অর্থ বলো, যাই বলো না কেন। এখন সাধারণ কথায় ডিজাস্টার কি? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, হু, যার বাংলা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তোমরা এই হুয়ের নামটা কোভিড-19 দৌলতে কিন্তু অতিরিক্ত মাত্রায় বুঝতে শিখে গেছে। এটার ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হু কি বলছে? হু কাকে বলছে বিপর্যয়? হু বলল যে এমন কিছু ঘটনা, যে ঘটনা, বিপর্যয় হচ্ছে এমন একটা ঘটনা যার মাধ্যমে ক্ষয়ক্ষতি তো মাত্রাধিক মাত্রায় হবেই, এবং এমন মানে পরিস্থিতি আসবে যাতে করে মানুষের জীবনহানি, সম্পত্তিহানি দুটোই ঘটবে। দুর্যোগে কিন্তু আমি কি বলেছিলাম, কম মাত্রায় হয়, সম্পত্তিহানি, স্বাস্থ্যহানি কম মাত্রায় হয়। কিন্তু বিপর্যয় একটা এমন ঘটনা যার মাধ্যমে, হুয়ের মতে, বিপর্যয় এমন একটা ঘটনা যার ফলে আমাদের যে পরিবেশ বা যেখানে আমরা বসবাস করছি তার ক্ষয়ক্ষতি হয়, অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে, এবং পুরো যে মানব জীবন, সেই মানব জীবনের ব্যাপক আকারে জীবনহানি আমরা ঘটতে দেখি। তাকে আমরা বলছি বিপর্যয় বা ডিজাস্টার। এবং এমনও হয় যে এই ক্ষয়ক্ষতিটা বা জীবনহানির আশঙ্কাটা এমন মাত্রায় দাঁড়ায় যে আমাদেরকে বাইরের বিভিন্ন অঞ্চল থেকে সাহায্য নিতে হয়। তাকে আমরা বলবো বিপর্যয়। অর্থাৎ সাধারণভাবে যদি আমরা আলোচনা করি, আমরা বলবো যে দ্রুত ঘটে যাওয়া কোনো ঘটনা, যেটা হঠাৎ করে কোনো একটা জায়গায় বিপুল পরিমাণে জীবন, সম্পত্তি, যোগাযোগ ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, সমস্ত কিছুকে, মানুষের জীবনযাত্রাকে ঘেঁটে একদম শেষ করে দেয়। মানে সমস্ত কিছু একদম স্ম্যাশ। তোমরা দেখো যে আমরা কী পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের জীবনযাত্রাটা কেমন ছিল। এই যে কোভিড-19 করোনা, এটা কিন্তু ডিজাস্টার, হ্যাজার্ড নয়, মহামারী। গোটা বিশ্বকে তছনছ করে দিচ্ছে, গোটা বিশ্বকে তছনছ করে দিচ্ছে। আমরা তো ভারতবর্ষের একটা ছোট্ট প্রান্তিক জেলা, মালদা জেলায় বাস করছি, একটা ছোট্ট জায়গা। সেখানেই তো আমরা দেখতে পেয়েছি যে আমাদের যে দৈনন্দিন জীবন, আমাদের যে আর্থসামাজিক জীবন, সেটা কিভাবে নষ্ট হয়ে গেছে। এটা তাহলে সত্যি কথা হুয়ের কথা থেকে আমরা জানতে পারলাম। এছাড়াও বিভিন্ন জায়গায় যে বিপর্যয়ের মানদণ্ড বা আমরা বিপর্যয় কাকে বলবো, সেই প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে ওয়ার্ল্ড ডিজাস্টার রিপোর্ট তারা বললেন যে যখন কোনো জায়গাতে কোনো একটা ঘটনা, আকস্মিক ঘটনা
যে ঘটনায় কমপক্ষে 10 জনের মৃত্যু হবে, কমপক্ষে 100 জনেরও বেশি মানুষ আহত হবে এবং পরিস্থিতি মোকাবিলা করার জন্য আন্তর্জাতিক স্তরে আমাদের সাহায্যের প্রয়োজন হবে বা সরকারিভাবে আপৎকালীন পরিস্থিতির সৃষ্টি হবে, তাকে আমরা বলবো বিপর্যয়। কলোরাডো বিশ্ববিদ্যালয় এই বিপর্যয় সম্পর্কে বলতে গিয়ে তারা বলেছেন, খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছেন। তারা বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে যখন এই ধরনের, যেহেতু ওনাদের দেশটা মার্কিন যুক্তরাষ্ট্র, সেখানে অর্থটাকে মিলিয়ন বা ওখানকার হিসেবটা আমরা মিলিয়ন ডলারে করি, সেখানে বলা হয়েছে যদি কোনো প্রাকৃতিক কারণে, কোনো প্রাকৃতিক ঘটনার কারণে কোথাও 1 লক্ষ মার্কিন মিলিয়ন ডলার তার আর্থিক ক্ষতি হয়, 100 জনেরও বেশি মানুষ সেখানে মারা যায়, 100 জনেরও বেশি মানুষ আহত হয়, তখন সেই ঘটনাকে বলা হবে বিপর্যয়। তাহলে বিপর্যয় মানে হলো যে দ্রুত সংগঠিত কোনো আকস্মিক ঘটনা, যে ঘটনার ফলে বিপুল পরিমাণে ক্ষয়ক্ষতি, সম্পত্তি হানি, অর্থনৈতিক বিপর্যস্ততা সেই অঞ্চলটাকে গ্রাস করে ফেলবে, সেই ধরনের প্রাকৃতিক ঘটনাকে আমরা বলবো বিপর্যয়। আধা প্রাকৃতিক যে দুর্যোগ, সেটা চরম মাত্রায় যখন পৌঁছায় তখনই সেটা হলো বিপর্যয়। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আধা প্রাকৃতিক যে ঘটনাগুলো, এখানে 1981 ইএল জোন্স, ইনিও একজন প্রখ্যাত আমাদের বিজ্ঞানী। ইএল জোন্স খুব সুন্দরভাবে বলেছেন 1981 সালে ইএল জোন্স ইনি বিপর্যয়ের শ্রেণীবিভাগ করতে গিয়ে 4 ধরনের বিপর্যয়ের কথা বলেছেন। কি কি বলেছেন, তিনি কিভাবে, তিনি তার দেখা দৃষ্টিভঙ্গিতে বলেছেন। প্রথমে বলেছেন ভূতাত্ত্বিক বিপর্যয়, অর্থাৎ ভূতাত্ত্বিক জিওলজিক্যাল যে ডিজাস্টার, যেটা আমাদের মাটির সঙ্গে সম্পর্কিত। ধস পাহাড়ি অঞ্চলে হয়, সুনামি সমুদ্রের সৃষ্টি হওয়া, ভূমিকম্পের ফলে সামুদ্রিক জলোচ্ছ্বাস, সেটাকে তিনি বললেন ভূতাত্ত্বিক বিপর্যয়। সেকেন্ড ক্লাসিফিকেশনে তিনি বললেন আবহিক বিপর্যয়, অর্থাৎ আবহাওয়ার কোনো ঘটনা, আবহিক বিপর্যয়, যেমন বন্যা, আবহাওয়ার কারণে হয়তো অতিরিক্ত বৃষ্টি হলো, তার জন্য সৃষ্টি হওয়া ঘটনা। শিলাবৃষ্টি আমরা জানি কিভাবে ক্ষতি করে, ফসলের ক্ষতি করে, নানা রকম সম্পত্তি হানি ঘটে থাকে, এটাকে তিনি বললেন আবহিক বিপর্যয়। থার্ড তিনি বললেন জীব সম্পর্কিত বিপর্যয়। ইএল জোন্স ক্লাসিফিকেশন করছেন জীব সম্পর্কিত বিপর্যয়, মানে যে সমস্ত বিপর্যয়গুলো জীবের, যেমন দেখবি অনেক সময় রাজস্থানের দিকে হয়, ওখানে গ্রীষ্মের ঠিক প্রারম্ভের দিকে, শীতের শেষে এসে প্রচুর পঙ্গপাল বহু দূর থেকে এসে শস্য ক্ষেতকে খেয়ে একদম নষ্ট করে দেয়, পুরোটাকে নষ্ট করে দেয়। তাহলে এটা তো একটা সম্পত্তির হানি, ক্ষতি তো, বিপর্যয় তো এটা একটা। তাহলে বিভিন্ন রকম মহামারী, কীট পতঙ্গের সংক্রমণ, যেমন ডেঙ্গু কার জন্য হয়, মশা একটা কীটপতঙ্গের জন্য মহামারী, এই ধরনের নানা রকম ক্ষতিকর যে প্রভাবগুলো, সেগুলোকে তিনি বললেন জীব সম্পর্কিত বিপর্যয়। শেষে তিনি বললেন সামাজিক বিপর্যয়, 4 নম্বর সামাজিক বিপর্যয়, অর্থাৎ সমাজে যে ঘটনাগুলো ঘটে, আমি আলোচনা করেছি খুন, দাঙ্গা, এই ধরনের নানা কাজ যেগুলো সমাজকে বিনষ্ট করছে। এটা বললেন ইএল জোন্স 1981-এ। 2007 সালে আনন্দদেব মুখোপাধ্যায় তিনি আবার 2টো ভাগে ভাগ করলেন বিপর্যয়কে। একটা বললেন প্রধান বিপর্যয়। 2007 সালে ডক্টর আনন্দদেব মুখোপাধ্যায়
বিপর্যয়কে দুটো ভাগে ভাগ করলেন। একটা বললেন প্রধান বিপর্যয়, যেগুলো মুখ্যভাবে ঘটে থাকে, আর আরেকটা বললেন গৌণ বিপর্যয়। প্রধান মানে যেগুলো হচ্ছে মেইন বিপর্যয়, যেগুলো বিশাল আকার হয়ে থাকে, যেমন বন্যা। প্রধান বিপর্যয় বলতে তিনি বললেন বন্যা, ভূমিকম্প প্রভৃতি। আর গৌণ বিপর্যয় বলতে বললেন রেল দুর্ঘটনা, হঠাৎ করে ঘটলো, এটা কাম্য নয় অথচ ঘটেছে, এই ধরনের বিপর্যয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আনন্দদেব মুখোপাধ্যায়ের ক্লাসিফিকেশন বা শ্রেণী বিভাগ। এবার আমরা দেখব যে এই যে বিভিন্ন ক্লাসিফিকেশনগুলো যে আমরা আলোচনা করলাম, সেইগুলো থেকে দেখব যে এরা কিভাবে এই দুর্যোগ বা বিপর্যয়গুলো কিভাবে আমাদের পরিবেশকে বিনষ্ট করছে এবং কে কে দায়ী। প্রথমে আমরা আলোচনা করব প্রাকৃতিক বিপর্যয়। অর্থাৎ প্রকৃতির মধ্যে দুটো মূল ক্লাসিফিকেশন করব বিপর্যয়। একটা হচ্ছে প্রাকৃতিক, আরেকটা হলো মনুষ্য সৃষ্ট, মানুষ যার জন্য দায়ী বা যে সমস্ত কার্যাবলীর জন্য দায়ী। প্রাকৃতিক মানে প্রকৃতির মধ্যে যেগুলোকে আমরা দেখতে পাচ্ছি কি কি, যেমন প্রথমেই যেটা বলি সেটা হচ্ছে প্রাকৃতিক বিপর্যয়কে আমরা বিভিন্ন ভাগে ভাগ করে আলোচনা করব। প্রকৃতির সঙ্গে সম্পর্কিত যে ঘটনাগুলো বা যে জিনিসগুলো আমরা দেখি প্রকৃতির মধ্যে সম্পাদিত হচ্ছে সেইগুলো। প্রথমে আমরা কি বলেছি, ইএল জোন্স কি বলেছিলেন, ভূতাত্ত্বিক বিপর্যয় অর্থাৎ ভূমিরূপের মধ্যে সংঘটিত হচ্ছে। ভূতাত্ত্বিক কি কি, প্রাকৃতিকের মধ্যে আমি প্রাকৃতিকের ক্লাসিফিকেশনগুলো এখানে করছি। সেখানে হচ্ছে ভূতাত্ত্বিক অর্থাৎ জিওলজিক্যাল স্ট্রাকচারের সঙ্গে যে যে বিপর্যয়গুলোকে আমরা দেখতে পাই, এর মধ্যে কি পাচ্ছি, পাত সংস্থান তত্ত্ব, 2 ভূমিকম্প, যে ঘটনাগুলো ঘটে থাকে জিওলজিক্যাল স্ট্রাকচারের জন্য। পাত সংস্থান তত্ত্ব কি, আমরা কি জানি যে আমাদের ভূমিরূপ বিভিন্ন পাত দ্বারা গঠিত। সাধারণত অভিসারী এবং প্রতিসারী এই দুই পাত যেখানে মিলিত হয়, এই পাতের মিলনস্থলগুলো কিন্তু দুর্বল জায়গা। সেই জায়গাগুলোতে দুই পাতের ধাক্কা লাগার জন্য ভূমিকম্প সৃষ্টি হয়ে থাকে। 2001 সালের 26শে জানুয়ারি সকালবেলা, সবাই আমরা জানি 26শে জানুয়ারি আমাদের রিপাবলিকান ডে, ছেলেমেয়েরা সুন্দর প্রসেসিং করে বিভিন্ন মিউজিকের সঙ্গে বেরোচ্ছে। গুজরাটের ভুজে হঠাৎ দেখা গেল বাড়ি ঘর এসে একদম হুড়মুড় করে এই সমস্ত শিশুদের ওপর, যারা সেই 26শে জানুয়ারির যে মানে বলতে গেলেও খারাপ লাগছে আমার, যে এই ধরনের ঘটনা 26শে জানুয়ারি যে প্রভাত ফেরি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল, মুহূর্তে তছনছ করে দিল। সেখানে কিন্তু ভূমিকম্পের তীব্রতার মাত্রা কত ছিল, রিক্টার স্কেলে ছিল 7। সম্পূর্ণ অঞ্চলটা কিন্তু ধসে গেল। বিশ্বের সবচাইতে ভূমিকম্প প্রবণ অঞ্চল হচ্ছে কিন্তু জাপান। পাত সংস্থান তত্ত্ব ভূমিকম্পের জন্য দায়ী, এটা আমরা জানি। পৃথিবীর যে দুর্বল স্থানগুলো সেই জায়গাগুলোতে, যেমন নবীন ভঙ্গিল পর্বতমালা গঠিত যে অঞ্চলের ভূমিরূপের গঠন কাজ চলছে, সেখানে এই ধরনের ঘটনাগুলো কিন্তু ঘটে থাকে। জাপানকে আমরা বলি ভূমিকম্পের দেশ। প্রতিনিয়ত প্রতি মুহূর্তে জাপান ভূমিকম্প হয়, যার জন্য জাপানের স্কুলের সিলেবাসে যখন পড়ানো হয় এই ডিজাস্টার ম্যানেজমেন্ট যে ওদের যে চ্যাপ্টারটা, সেখানে বলা হয় যে ভূমিকম্প হলে আমরা কী করবো, এটা কিন্তু আমরাও করব। যারা অনেক বহুতলে থাকি বা যারা হয়তো কোনো কাজে বাইরে গেছি, ভূমিকম্প যখন হবে তখন সেই বিপর্যয় মোকাবিলার জন্য উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে তাদেরকে বলা হয়, যখনই কেঁপে উঠবে সঙ্গে সঙ্গে চেয়ার টেবিল ভারী কোনো জিনিসের নিচে চলে যাবে। যারা বহুতলে আছে দ্রুত লিফট ব্যবহার না করে, যদি নামতে নাও পারে যেন প্রোটেকশন পাই এরকম খাটের নিচে বা কোথাও আত্মরক্ষার জন্য অংশগ্রহণ করতে হবে। এটা কিন্তু একটা বিপর্যয়, যেখানে বহু মানুষ, বহু জীবনহানি সংগঠিত হলো। আমরা কিন্তু 2001 সালের 26শে জানুয়ারি আমাদের দেশে গুজরাটের ভুজে এই ধরনের ভূমিকম্প তীব্রতা আমরা দেখেছি, যার প্রভাব ছিল রিক্টার স্কেলে 7.8, যথেষ্টই বেশি। সুতরাং পাঁচ সীমানা অঞ্চলে বিপর্যয় ঘটে, ভূমিকম্প এক ধরনের বিপর্যয় ভূমিকম্প প্রবণ অঞ্চলে দেখতে পাই। তৃতীয়ত হচ্ছে সুনামি।
সু শব্দের অর্থ হলো বন্দর বা বন্দরের যে সংলগ্ন অঞ্চল তাকে বলা হয় সু, আর নামি কথার অর্থ হলো ঢেউ। সমুদ্র সংলগ্ন যে উপকূল ভূমিকম্প প্রবণ অঞ্চল, সেই সমস্ত অঞ্চলে ভূমিকম্পের প্রবল জলোচ্ছ্বাসের ফলে বিপর্যয় সংঘটিত হয়ে থাকে। আমরা আমাদের দেশে 2004 ডিসেম্বরে 2004 সালের ডিসেম্বর মাসে দেখেছিলাম 26শে ডিসেম্বরে, সেই 26শে জানুয়ারি 26শে ডিসেম্বর, যে মারাত্মক সুনামির প্রভাবে কিন্তু তামিলনাড়ুর উপকূল অঞ্চল সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে গিয়েছিল। এগুলো হলো ভূতাত্ত্বিক কারণ। এগুলো ছাড়াও আরও একটা কারণ আছে 4 নম্বর, সেটা হলো অগ্নুৎপাত। বিভিন্ন আগ্নেয়গিরির ফাটল দিয়ে বাইরে ছাই, ভস্ম, লাভা, এরা ম্যাগমা এসে পুরো স্ম্যাশ করে দেয়। এগুলো হলো ভূতাত্ত্বিক বিপর্যয়। দ্বিতীয় বিপর্যয় কি? এর মধ্যে ভূমিরূপ সংক্রান্ত। আমরা সবটাই কিন্তু প্রাকৃতিক পড়ছি, এটা বললাম প্রাকৃতিকের বিভাগ পড়ছি, ভূতাত্ত্বিকে চলে গেল। এবার হচ্ছে ভূমিরূপ সংক্রান্ত। আমরা যে যে ধরনের ভূমিরূপ দেখে থাকি আমাদের ভূপৃষ্ঠের ওপরে, সে তারাও কিন্তু ভূমিকম্পের নানা রকম বিপর্যয়ের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়। প্রথমেই হচ্ছে, যেমন আমরা যেটা লক্ষ্য করে থাকি, একটু আলোচনা করে দিই প্রথমে, তারপরে বলছি, যে অতিবৃষ্টি, মাত্রাধিক বৃষ্টি হচ্ছে বা ভূমিকম্প হচ্ছে, তার ফলে কি হয়, পাহাড়ি যে অঞ্চলগুলো সেই অঞ্চলে কিন্তু ভূমিধস ঘটে। শিলার মধ্যে চুইয়ে চুইয়ে জল যায়, বা হয়তো আমরা কৃষিক্ষেত্র ঝুম চাষ করছি, সেই অঞ্চলটা মাটি আলগা শিথিল হয়ে গেছে, খসে পড়ে যাচ্ছে, তার ফলে কিন্তু বিস্তীর্ণ এলাকা ধসে বিনষ্ট হয়ে যায়। প্রচুর সম্পত্তি, জীবনহানি নানাভাবে ঘটে থাকে। আমরা 2014 সালের 30শে জুন মহারাষ্ট্রের যে মালিন, সেই মালিনে এরকমভাবে বৃষ্টির জলে, অতিরিক্ত বৃষ্টির কারণে জল মাটির ভেতরে ঢুকে ধসের ফলে প্রায় 151 জন মানুষের মৃত্যু হয়েছিল বলে জানতে পেরেছি। এগুলো কিন্তু কারণ পার্বত্য অঞ্চল, সমতল অঞ্চল। আমি কালকেই খবরের কাগজে পড়ছিলাম যে মহারাষ্ট্রে এত বৃষ্টি হয়েছে, বাড়ির দেওয়াল চাপা পড়ে প্রায় 15 জন মানুষ মারা গেছেন। এটাও কিন্তু একটা বিপর্যয়। নেক্সট বিপর্যয় হচ্ছে পাহাড়ি অঞ্চলে হিমানি সম্প্রপাত, যাকে আমরা বলি অ্যাভালাঞ্চ। হিমানি সম্প্রপাত। অ্যাভালাঞ্চ কি হয়? উচ্চ পার্বত্য অঞ্চল, যে সীমারেখার উঠে বরফ সারা বছর জমে থাকে, সেখানে হয়তো কোনো কারণে ভূমিকম্প হলো, কিংবা হয়তো তাপমাত্রার বৃদ্ধির কারণে হিমবাহের মধ্যে গলন সৃষ্টি হলো গ্রীষ্মকালে। সেই সমস্ত কারণে বিশাল বরফের চাই হঠাৎ করে ওপর থেকে নিচের দিকে নেমে চলে আসে। তাতে করেও কিন্তু নানা রকম জীবন সম্পত্তি ক্ষয়ক্ষতি হয়। হিমাচল প্রদেশের চাম্বা, স্পিতি, লাহুল উপত্যকায় আমরা এই ধরনের নানা রকম ঘটনা ঘটতে দেখেছি। হিমানি সম্প্রপাতের ফলে মৃত্যু পর্যন্ত হয়। 3 নম্বর, নদী পার ভাঙন। নিম্ন অববাহিকা অঞ্চলে গাছপালা কম থাকার জন্য, নদী বারবার বাঁক পরিবর্তন করার জন্য কি হয়, নদীর ভাঙন দ্রুত হয়। কারণ নদীর কি করে, পার্শ্বক্ষয় বেশি করে, নিম্নক্ষয় কম করে। ফলে নদীর বিস্তীর্ণ অঞ্চল ভেঙে যায়, তার ফলে দুর্যোগ সৃষ্টি হয়ে থাকে। এটা প্রাকৃতিক কারণেও হতে পারে, মানবিক কারণেও কিন্তু হয়। ওই যে বললাম, মানুষ বসতি স্থাপন করে, পশুচারণ ক্ষেত্র, কৃষি জমি তৈরি করে, নানা কারণে হতে পারে। 4 নম্বর যেটা, সেটা হচ্ছে সামুদ্রিক ভাঙন। কিরকম? সমুদ্রে প্রতিনিয়ত ঢেউ সৃষ্টি হয়, বায়ুর কাজটা বেশি। এখানে বিনাশকারী যে তরঙ্গ, সমুদ্রের যে ভাঙন, তার ফলে সামুদ্রিক ভাঙন, যাকে আমরা সমুদ্র তট ভাঙনও কোনো কোনো জায়গায় তোমরা দেখবে, সেই সমস্ত অঞ্চলে জোয়ারের অতিরিক্ত জল বা বিনাশকারী তরঙ্গের কারণে সমুদ্রের বেলাভূমি, উপকূল অঞ্চল সংলগ্ন যে ভূভাগ, সেই ভূভাগ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়, মানব জীবন ক্ষতিগ্রস্ত হয়, সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। এগুলো গেল ভূমিরূপ সংক্রান্ত। তারপরে কি ধরনের বায়ুমণ্ডলীয় বিপর্যয়। এরপর হচ্ছে বায়ুমণ্ডলীয়, অর্থাৎ বায়ুর মধ্যে যা যা দেখি। বায়ুর মধ্যে কি দেখি? বায়ুতে কি কি ঘটনা ঘটতে পারে? বায়ুর বিভিন্ন আবহাওয়া পরিব্যবস্থা। ঘূর্ণিঝড় হঠাৎ করে সৃষ্টি হলো, একটু আগে তোমাদের আলোচনা করলাম যে আমাদের যে ইয়াসের দাপট দেখেছি, ঘূর্ণিঝড় বায়ুর কোনো কারণে
নিম্নচাপ কেন্দ্রীভূত হয়ে প্রবল বেগে ঝড় সৃষ্টি হলো, তার ফলে বিপর্যয় হতে পারে। তারপরে ঝড় বৃষ্টি বা শিলাবৃষ্টি, কোনো জায়গায় প্রবল বেগে ঝড় শিলাবৃষ্টি হলো, যেমন আমরা অস্ট্রেলিয়াতে এত বেশি শিলাবৃষ্টি হয় যে আমরা অস্ট্রেলিয়ার সিডনি, ওখানকার যে মুখ্য শহর, সেই অস্ট্রেলিয়ার সিডনিকে আমরা বলি বিশ্বের শিলাবৃষ্টির রাজধানী। এত বেশি শিলাবৃষ্টি হয়, তার ফলে কিন্তু জীবন সম্পত্তি নানাভাবে ক্ষয়ক্ষতি হয়ে থাকে। বিভিন্ন জায়গায় সংঘটিত হয়ে দেখি। টর্নেডো, সমুদ্রের সৃষ্টি হওয়া মারাত্মক প্রবল আকারের ঘূর্ণিঝড়, এটাও কিন্তু বায়ুমণ্ডলের আবহাওয়া পরিস্থিতির কারণে, বিষমতার কারণে সৃষ্টি হয়, এটাও কিন্তু একটা দুর্যোগ টর্নেডো। তারপর কি হয়? মেঘ ভাঙা বৃষ্টি বা হরপাবান। মেঘ ভাঙা বৃষ্টি ও হরপাবান পাহাড়ি অঞ্চলে হয়, প্রচুর পরিমাণে হয়ে থাকে। হঠাৎ করে কোনো একটা জায়গায় ঘনীভবন ঘনীভূত হলো, হঠাৎ করে নিম্নচাপ ঘনীভূত হলো, এবার মেঘটা এত বৃষ্টি করে সেই জায়গায় হয় যে হঠাৎ করে নদীতে, পাহাড়ি নদীতে বন্যা সৃষ্টি হয়। 2013 সালের জুন মাসে কেদারে যে ঘটনাটা হয়েছিল, অলকানন্দায় প্রবল বেগে ওই অঞ্চলটায় বৃষ্টি হওয়ায় অলকানন্দা যে নদী সেটা সম্পূর্ণভাবে পরিপ্লাবিত হয়ে গিয়ে আমরা জানি যে বাড়ি ঘর, বহু মানুষ, তার সম্পত্তির জীবনহানি কিন্তু হয়েছিল। এছাড়াও আছে বন্যা। 6 নম্বর খরা। বন্যা কি? আমাদের যে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট IMD, তাদের মতে যদি কোনো অঞ্চলে 125% বেশি বৃষ্টি হয় তাহলে সেখানে কিন্তু নদীতে বন্যা দেখা যায়। বিশেষ করে আমাদের গাঙ্গেয় সমভূমি অঞ্চল, ব্রহ্মপুত্র অঞ্চল, ব্রহ্মপুত্র নদী উপত্যকা যে অঞ্চল, তারপরে উত্তর পশ্চিম নদী উপত্যকা অঞ্চল, দক্ষিণ ভারতের নদী উপত্যকা অঞ্চল, সেই সমস্ত অঞ্চলগুলোতে, পূর্ব ভারত, উত্তর পূর্ব ভারতের বিভিন্ন নদীতে আমরা কিন্তু বন্যা দেখে থাকি। বন্যাতেও কিন্তু বিপর্যয়ের সৃষ্টি হয়। খরা, যদি কোনো সময় IMDর মতে, ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের মতে, যদি কোথাও কোনো অঞ্চলে বৃষ্টিপাত বা বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 75%-এর কম হয়, খুবই কম বৃষ্টি হয়, সেখানে কিন্তু খরা দেখা দিতে পারে। খরা দেখা দিলে কি হবে? চাষাবাদ ঠিক মতো হবে না, ফসল উৎপাদন হবে না, ফলে বিপর্যয় সৃষ্টি হবে, দুর্ভিক্ষ দেখা দেবে, যেটা কিন্তু আমাদের সামাজিক জনজীবনকে বিপর্যস্ত করে ফেলে। এগুলো ছাড়াও তাপপ্রবাহ, উষ্ণতা, এলনিনোর প্রভাব, এরা কিন্তু বিভিন্নভাবে মৃত্তিকা সংক্রান্ত যে সমস্যা, তারপরে বিভিন্ন জায়গার মাটির লবণাক্ততার মাত্রা বেড়ে যাওয়া, লবণাক্তকরণ, তাতেও কিন্তু মৃত্তিকার যে ক্ষয়, সেই ক্ষয় কিন্তু এদেরকে আমাদের বিপর্যস্ততা, শস্য উৎপাদন, আমাদের স্বাভাবিক জনজীবন সেটাকে কিন্তু ব্যাহত করে। এবং এই ঘটনাগুলো কিন্তু আমাদের সম্পত্তি, জীবনহানি এবং অর্থনৈতিক ক্ষতি সমস্ত দিক দিয়ে কিন্তু সৃষ্টি হয়। এগুলো প্রত্যেকটাই হচ্ছে প্রাকৃতিক কারণ, কারণ এগুলো এতটাই গভীর, হয়তো একটা ক্লাসে এটা শেষ করা সম্ভব নয়। আমি চেষ্টা করছি একটু তোমাদেরকে বোঝানোর জন্য। নেক্সট হচ্ছে মনুষ্য সৃষ্ট যে বিপর্যয়গুলো, মানুষ যে সমস্ত কারণগুলোর জন্য দায়ী, মনুষ্য সৃষ্ট। মানুষ, আমি আগেই বলেছি, মানুষের অজ্ঞতা, কুসংস্কারাচ্ছন্নতা, নানা রকম কারণের জন্য আমরা জেনে বুঝেও কিন্তু অনেক বিপর্যয়কে টেনে নিয়ে আসি, যেটা কাম্য নয় বা অনভিপ্রেত। যেমন ধরো পরিবহন সংক্রান্ত, যাতায়াতের জন্য বিভিন্ন মাধ্যম ব্যবহার করি, তাহলে পরিবহন সংক্রান্ত যে প্রযুক্তিগত উন্নতি, যানবাহনের চলাচল ঠিকভাবে নিয়ন্ত্রণ না করা, তার জন্য নানা রকম দুর্ঘটনা ঘটে। দ্বিতীয়ত হচ্ছে শিল্প সংক্রান্ত, এগুলো কি মনুষ্য সৃষ্ট। পরিবহন সংক্রান্ত, দ্বিতীয়ত হচ্ছে শিল্প সংক্রান্ত, এই যে ঘটনাগুলো, কলকারখানা স্থাপিত করতে হবে, আমি বন্ধ করতে পারবো না, তার ফলেও কিন্তু নানা রকম বিপর্যয়। শিল্প কারখানায় যে সমস্ত কেমিক্যালস আমরা ইউজ করি, চলে আসছি তারপরে রাসায়নিক যে ব্যাপারটা, রাসায়নিক বিপর্যয় যে কতটা মাত্রায় করা দরকার সেটা না করে আমরা যখন ব্যবহার করছি, ব্যবহার করার পর সেই বর্জ্যটাকে ঠিকমতো ব্যবস্থাপনা করা, সেটাকে ঠিকভাবে কাজে লাগানো, যেন পরিবেশের ক্ষতি না হয়, সেটা কতটা করছি সেদিকে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এগুলোও কিন্তু বিপর্যয় ডেকে নিয়ে আসে। যেমন বলি, 1983 সালের ডিসেম্বর মাসে ভোপালের যে ইউনিয়ন কার্বাইড কারখানা, সেইখানে মারাত্মক মিথেন গ্যাস ব্যবহার করেছিল
অসতর্কভাবে হয়তো কোনো কারণে সেটাকে লিকেজ বন্ধ করা হয়নি, সেখান থেকে সেই গ্যাস নিষ্ক্রিয় হয়ে বহু মানুষ কিন্তু মারা গেছিল। আবার আরও একটা উদাহরণ দিই, যেমন পারমাণবিক, চতুর্থত পারমাণবিক শক্তি। বর্তমানে তো আমরা সব দেশ, বিশ্বের প্রত্যেকটা দেশই কিন্তু পারমাণবিক শক্তিধর দেশ, কেউ কম নয়। পারমাণবিক শক্তিকে আমাদের প্রয়োজন, কিন্তু ব্যবহারটা সেভাবেই করতে হবে যেন আমাদের সেটা বিপর্যয় না ডেকে আনে। আমরা কিন্তু ব্যবহারের জন্য সেটা করি না। আমরা কি করছি, সভ্যতা অগ্রগতির সঙ্গে সঙ্গে আমাদের ধ্বংসলীলাটাও কিন্তু আমরা নিজেরাই ডেকে নিয়ে আসছি। যে ইউরেনিয়াম, থোরিয়াম, প্লুটোনিয়াম, এই সমস্ত জিনিসগুলোকে খুব সতর্কভাবে ব্যবহার করতে হবে। আমরা জানি আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1945 সালে জাপানে কি হয়েছিল, হিরোশিমা নাগাসাকিতে পরমাণু বোমা ফাটিয়ে আমরা পরীক্ষা দেখতে গেলাম। তার ফলে কি হলো, বহু মানুষ মারা গেল এবং বহু মানুষ যারা বেঁচে ছিল তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছিল। তাহলে এগুলো হচ্ছে কিন্তু মনুষ্য সৃষ্ট নানা রকম বিপর্যয়। এছাড়াও বিভিন্ন দেশের যুদ্ধ বিগ্রহ, অর্থনৈতিক যে বিপর্যয়, জৈবিক বিপর্যয়, বিভিন্ন ঘটনাকে কিন্তু মনুষ্য সৃষ্ট বিপর্যয় হিসেবে আমরা ডেকে নিয়ে আসবো। এখন বিপর্যয় তো আমরা পড়লাম, বিপর্যয়কে তো মোকাবিলা করতে হবে, আমাদেরকে তো এর থেকে রক্ষা পেতে হবে। কিভাবে করতে পারি? আমরা আধুনিক যুগে নানা রকম ব্যবস্থা আমরা করেছি বিপর্যয় মোকাবিলা। বিপর্যয় মোকাবিলা একটা হচ্ছে প্রতিরোধমূলক, একটু আলোচনা করি। প্রতিরোধ করতে হবে, বন্ধ করতে হবে। যেটা আমরা চাইছি আমরা ব্যবহার করব, সঙ্গে সঙ্গে সেটাকে সঠিকভাবে তার বর্জ্য ব্যবস্থাপনাটাকেও ঠিকভাবে করব। তাহলেই কিন্তু ইকুইলিব্রিয়াম, সমতা, বাস্তব সমতা কিন্তু রক্ষিত হবে। নাহলে জানি না যে আগামীতে পৃথিবীতে আদৌ মানব সভ্যতার অস্তিত্ব টিকে থাকবে কিনা, সেই প্রশ্ন কিন্তু আমাদের সামনে চলে এসেছে। যে জায়গায় দুর্যোগ বা বিপর্যয় ঘটতে পারছে, আমি তো আগেই বলেছি যে বিপর্যয় বা দুর্যোগ এটাকে আমরা বন্ধ করতে পারবো না, এটা প্রকৃতির খুব বাস্তব ঘটনা। বিভিন্ন ঘটনা যেটা হচ্ছে তার সঙ্গে এই কাজগুলো চলবেই, এগুলোকে বন্ধ করা সম্ভব নয়। আমি হিমালয় পর্বতের গঠন বন্ধ করতে পারবো না, আমি রকি আন্দিজ পর্বতের গঠন বন্ধ করতে পারবো না, গঠন কাজ চলছে। আমাকে কি করতে হবে, যে জায়গাগুলোতে এই ধরনের ঘটনা সংঘটিত হবে সেই অঞ্চলগুলোকে সমীক্ষা করতে হবে, মানচিত্র তৈরি করতে হবে, সচেতনতা বাড়াতে হবে, প্রস্তুতি গ্রহণ করতে হবে। সেখানে সরকারি এবং বেসরকারি দুইজনকে যৌথভাবে কাজ করতে হবে। আজকে একটা সম্পত্তি মানে শুধু গভর্নমেন্ট তার জন্য দায়ী তা নয়, আমারও দায়বদ্ধতা আছে, একজন দেশের সুনাগরিক হিসেবে আমারও দায়বদ্ধতা আছে। এটাকে মাথায় রাখতে হবে, সেটাকে দৃঢ়ভাবে বাঁচিয়ে রাখতে হবে। তাহলে আমাকে সচেতন করতে হবে, জনগণকে প্রতিরোধের জন্য এগিয়ে আসতে বলতে হবে, এই কাজ করবেন না, প্রচার করতে হবে, আইন প্রণয়ন করতে হবে, প্রয়োজন পড়লে পূর্বাভাস দিতে হবে। যেমন দেখবে যখন এই যে ইয়াসের আগে, আমি ইয়াসটা যেহেতু দ্রুত হয়েছে বলে বারবার ইয়াসের কথা বলছি, এর আগে আয়লা, ফণী, বহু ঘূর্ণিঝড় হয়েছে। উপকূল অঞ্চলে বলা হয় মাইক নিয়ে সতর্কতা করা হয়, যারা সামুদ্রিক মৎস্যজীবী আপনারা গভীর সমুদ্রে মাছ ধরতে যাবেন না, উপকূল অঞ্চল খালি করে দিন, গবাদি পশু নিয়ে সরে যান, এটা কিন্তু বলা হয়। এই যে প্রচার, সেটা প্রচার করতে হবে, প্রশাসনিক পরিকাঠামোর উন্নতি করতে হবে এবং সেই সঙ্গে কি করতে হবে, বেসরকারি সংস্থা, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, তাদেরকেও কিন্তু সংযুক্ত করতে হবে। আমাদের দেশে এনসিসি রয়েছে, তারা এই কাজটা করেন। বিভিন্ন সরকারি সংস্থা আছে, তারা বিভিন্নভাবে এই ধরনের সংস্থাকে আর্থিক সহায়তা দেন, তারা সেই কাজগুলো চালান। ফলে নানা রকমভাবে কিন্তু এই ব্যবস্থা চালাতে হবে। দ্বিতীয় হচ্ছে প্রতিকারমূলক, অর্থাৎ হয়ে তো গেল কোনো জায়গায় দুর্ঘটনা ঘটে গেল, আমি প্রতিরোধের ব্যবস্থা করলাম, বড় বড় কথা বললাম, সরকার কাজে লাগালো, সব কিছু করলো, প্রতিকার করতে হবে। যে জায়গায় বন্যা, খরা, ভূমিকম্প, সুনামি হয়েছে সেখানে যথাসময়ে যেন পর্যাপ্ত ত্রাণ পাঠানো হয়, সেই প্রশাসনিক ব্যবস্থাটাকে ত্বরান্বিত করতে হবে। মানুষকে দ্রুত উদ্ধার কাজ করতে হবে, যে কাজটা আমাদের সেনাবাহিনী করেন, দ্রুত পাঠাতে হবে সেনাবাহিনী, দ্রুত ত্রাণ পাঠাতে হবে। যারা আহত তাদেরকে দ্রুত সেই অঞ্চলে, যে অঞ্চলে ঘটনাটা ঘটলো, বিপর্যয় ঘটলো বা দুর্যোগ ঘটলো, সেখানে কত সরকারি হাসপাতাল আছে, বেসরকারি আছে, পর্যাপ্ত ডাক্তার আছেন কিনা, নার্স আছেন কিনা, তারা ঠিকমতো
তাদেরকে বাঁচানোর জন্য আমরা ব্যবস্থা করতে পারছি কি না, এইগুলো কিন্তু মনে রাখতে হবে। পুনর্বাসন করতে হবে, খুব দ্রুত পুনর্বাসন, যেখানে হলো সেখানে আমার বাড়ি ঘর যা ক্ষয়ক্ষতি হয়েছে সেটাকে গড়ে তুলতে হবে। আর কি করতে হবে? পুনর্গঠন করতে হবে। একটা ঘটনা মাথায় রাখতে হবে, বাড়ি ঘর সঙ্গে সঙ্গে বহু মানুষও কিন্তু মারা যান। এই যে কোভিডে কী হচ্ছে, বহু পরিবার, বহু প্রিয়জন আমাদের ছেড়ে চলে যাচ্ছেন, তাহলে একটা মানসিক এফেক্ট তো হচ্ছে। সেই মানুষদেরকে মানসিকভাবেও কিন্তু পুনর্গঠন করতে হবে, মানসিক জোর বাড়াতে হবে, তবেই কিন্তু সুস্থ দেশ, সুস্থ সমাজ, সুস্থ পরিবেশে আমরা বাঁচতে পারব। বিপর্যয় মোকাবিলার জন্য কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার বিভিন্ন স্তরে কাজ করেন। কেন্দ্রীয় সরকার কি করেন? যে জায়গায় দুর্যোগ বা বিপর্যয় হলো সেটা তিনি পর্যালোচনা করলেন, করে সেখানে কত ত্রাণ দরকার সেই ত্রাণটা তিনি পাঠিয়ে দিলেন। পরবর্তী দায়িত্ব কিন্তু রাজ্যের। রাজ্য সরকার সেটা দেখার পর তিনি স্তরে স্তরে দায়িত্ব ভাগ করে দেন। কীরকমভাবে ভাগ করেন? যেমন রাজ্যের যা কিছু হলো কেন্দ্র সরকারের পাঠানো ত্রাণ, এই সমস্ত কিছু নিয়ে রাজ্য আমাদের যে বিভিন্ন জেলা স্তরে যে কাজকর্মগুলো হয় সেখানে পাঠিয়ে দেন তিনি। আমাদের সংবিধানের ৭৩ এবং ৭৪তম সংশোধনীতে জেলা পরিষদকে প্রচুর দায়িত্ব দেওয়া হয়েছে। জেলা পরিষদ কিন্তু এই কাজগুলো বিভিন্ন সমাজের যারা আধিকারিক, যারা বিভিন্ন প্রশাসনিক পদে রয়েছেন তাদের সঙ্গে লিয়াজও বজায় রেখে এই কাজটা করেন। তারপর চলে আসে ব্লক স্তরের কাজ। বিডিও কি করেন? ব্লক ডেভেলপমেন্ট অফিসার। তিনি যে জায়গায় দুর্যোগ বা বিপর্যয় সংঘটিত হলো, বিডিও কিন্তু ওখানকার যারা স্থানীয় তাদের সঙ্গে প্রশাসনিকের লিয়াজও মেনটেন করে সেখানে বিপর্যয় মোকাবিলা করে থাকেন। তারপরে কে কাজ করে? তারপরে আসে পঞ্চায়েত স্তর, গ্রামীণ স্তর। সেখানে পঞ্চায়েত প্রধানই মূল লিয়াজের দায়িত্ব কাজ করেন। তিনি কোথায় কি ক্ষয়ক্ষতি হলো, কিভাবে এটাকে দূর করা যায়, সেই কাজগুলো করেন। তাহলে মূল কথা হচ্ছে যে আমাদের যা কিছু দুর্যোগ বিপর্যয় যাই সংগঠিত হোক না কেন, প্রত্যেককে কাঁধে কাঁধ মিলিয়ে গোটা বিশ্বের সঙ্গে এক হয়ে এই লড়াইটা করতে হবে। যে নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে হচ্ছে সেই অঞ্চলের মানুষদেরকে আগে বাঁচিয়ে সুস্থ পরিবেশে, সুস্থ মানসিক গঠনের সাহায্যে যেন তাদের বাঁচিয়ে রাখা যায়, সেই কাজ কিন্তু অনবরত করা হচ্ছে। NRDF, NCC, যাদের কথা আমি বারবার বলছি, ডিজাস্টার ম্যানেজমেন্ট যে মোকাবিলা বাহিনী, সরকার একা কিছু করতে পারেন না, সে সঙ্গে বিভিন্ন নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, NGO, তারাও কিন্তু দৃঢ় সংঘবদ্ধ হন। ইমার্জেন্সিভাবে দ্রুতভাবে সেই জায়গাটা যেন গঠন করে আবার সুস্থ একটা বাস্তু ফিরিয়ে দেওয়া যায়, তবেই কিন্তু আমরা সুস্থ পরিবেশে সুস্থভাবে বেঁচে থাকতে পারবো। দরকার আমাদের চেতনা, দরকার আমাদের বৈজ্ঞানিক মনোভাব, দরকার আমাদের নিজেদের জন্য, নিজের অস্তিত্ব রক্ষা করবার জন্য সুস্থ পরিবেশ গড়ে তোলা। তাহলে এই হলো আজকের প্রাকৃতিক দুর্যোগ এবং বিপর্যয়ের বিস্তারিত আলোচনা। আশা করি তোমাদের উপকারে আসবে। আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা ভালো থেকো। নমস্কার।